নরসিংদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার 5 আসামি কারাগারে, রিমান্ড শুনানি 1 মার্চ। মূল অভিযুক্ত এখনও ধরা না পড়ায় ক্ষোভ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ করার কাজ। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। ঝিনাইদহের কালীগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ আহত অন্তত 10 জন। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নরসিংদীতে ধর্ষণের পর ভুক্তভোগী তরুণীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 5 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে 1 মার্চ। এই ঘটনায় মূল অভিযুক্ত বখাটে নুরা এখনও ধরা পড়েনি। ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বখাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগর বিচার চান, হাগর ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। মূল অভিযুক্ত বখাটে নুরা এখনও ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত প্ল্যান বাস্তবায়নে কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই অবস্থান করছেন নিজ নিজ এলাকায়, কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। ট্যাক্স বাড়াতে হবে আমাদের, এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সকালে সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ এবং কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, বিগত আমলে হাওর রক্ষায় দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। দায়িত্ব নিয়েই আজকে মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত। রাজশাহীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলার অপরাধে সাবেক বিভাগীয় কমিশনার হিলাল উদ্দিন এবং জড়িত অন্যান্য আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই, আর প্রশাসন এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। এদিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন। একটি দক্ষ মেধাভিত্তিক প্রশাসন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লেয়ার্ড পলিসি সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব, এবং যারা জনগণের সেবক হিসেবে জনগণের কাজ করে, প্রশাসক হিসেবে নয়। এই হচ্ছে মূল কথা। মাদারীপুরে দলীয় অনুষ্ঠান শেষে শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানে বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটে কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে মন্তব্য করেছেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, সরকারি দলের মন্ত্রীদের কিছু কথা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এসব কর্মকাণ্ড করলে মানুষ ও দেশের মঙ্গল হবে না। আগামীর বাংলাদেশ করতে হলে পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষ সবাইকে একসাথে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সরকারের ভালো কাজে সমর্থন থাকলেও অন্যায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন জামায়াত আমির। দেশ ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। দেশ যদি খারাপ হয় আমরাও ভালো থাকতে পারবো না। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঝিনাইদহে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 10 জন। দুপুরে কালীগঞ্জ থানা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন রাশেদ খান। এ সময় অভ্যন্তরীণ কোন্দল থেকে প্রথমে কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় একটি পক্ষ ধাওয়া খেয়ে পাশের থানার ভেতরে ঢুকে পড়ে। পরে অন্য পক্ষ থানায় গেলে সেখানে আবারও হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 10 জন। এর পিছনে আসলে কি আছে সেটি তো আমি বলতে পারবো না, বাট আমি মনে করি আসলে এই ধরনের ঘটনা
আমি অফিসে বসে আছি, আমার সাথে অনেকে আলাপচারিতা করছেন, মাঝখান দিয়ে এই ধরনের ঘটনা ঘটলো, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে লেন দখল করে অবৈধ দখলদাররা তৈরি করছে হাটবাজার। কোথাও কোথাও গড়ে উঠেছে স্থায়ী ভবন। এতে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। বছরের পর বছর প্রশাসনের আশ্বাস থাকলেও স্থায়ী বা কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এভাবেই ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডের দুপাশে দুটি লেন প্রায় বন্ধ করে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। শুধু সাভার বাজার বাস স্ট্যান্ডই নয়, হেমায়েতপুর, নবীনগর, পল্লী বিদ্যুৎ, পাইপাইল, বলিভদ্র, শ্রীপুর, জিরানী সহ 8টি বাস স্ট্যান্ডই হকারদের দখলে। এতে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তার সাইডে দোকান থাকলে তো আমাদের জন্য প্রবলেম, কিন্তু ওনাদের যদি একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় তাহলে ওনারা চলে যাবে। আমরা চাই যে ফুটপাত থেকে মানে সরাই নিলে ভালো হয়। দেখার কেউ নাই, এক জায়গায় এক লাইন জায়গায় আপনার 3 লাইন 4 লাইন দোকানদারি করতেছে, কোনো রাস্তার স্বাভাবিক কোনো পথচারী যাইতে পারতেছে না। এরকম কিছু চাই না, ফাঁকাই চাই, যাতে আমরা নির্দ্বিধায় চলতে পারি। মানুষের চলাচলের প্রবলেম হচ্ছে যে এখানে যে কয়জন অ্যাকচুয়ালি নরমালি চলার কথা তার থেকে বেশি মানুষ চলতেছে। আগে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে অ্যাকশন নিত, এখন তো মোটামুটি কিছুই নেয় না। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদ আর প্রশাসনের ম্যানেজ প্রক্রিয়াই এমন দখলের কারণ। ভোগান্তির বিষয়টি স্বীকার করলেও বিকল্প পুনর্বাসন চায় দোকানিরা। আমাদেরকে যদি বিকল্প কোনো ব্যবস্থা বা কোনো জায়গায় যদি কোনো মার্কেট করে দেয় বা কোনো বসার স্থান করে দেয়, তাইলে তো আমরা ওইখানে যাই দোকানদারি করব। আমরা তো গরিব মানুষ, মনে করেন আমরা তো একটা করে খাইতে হইব, এখন তো না যেন আমরা সমস্যা করে দোকানপাট করতে পারি। বছরের পর বছর দখলের এমন চিত্র থাকলেও পুলিশ বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফুটপাতে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলো নিরসনকল্পে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকি এবং এই কাজের অংশ হিসাবে ঈদ উপলক্ষে এই ফুটপাত মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দর্শক, এবারে আপনাদের ইফতারের বাজারের খবর জানাতে চাই। সেটি জানাতে বরিশাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার ইফতার বাজারের খবর। কাউসার, ইফতারে কোন কোন ধরনের খাবারের চাহিদা বেশি বরিশালে, আর দোকানগুলোতে বেচা কেনা কেমন দেখছেন আপনি মূলত? আজ নবম রমজান এবং রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, যেহেতু আজ ছুটির দিন এবং এই ছুটির দিনের কারণে যারা অফিস ফেরত যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর কিন্তু ভিড় কম। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যেদিনকার ছুটির দিন না থাকে তখন কিন্তু অফিস ফেরত মানুষগুলো বাড়ি ফেরার সময় ইফতার সামগ্রী নিয়ে যায়। তবে ছুটির দিন হলেও বরিশালে যে ইফতারের দোকানগুলো রয়েছে, যে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু মুখরোচক খাবার সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের 20 থেকে 25 ধরনের খাবার রয়েছে, যেমন ঝাল ইফতার সামগ্রী রয়েছে, ঠিক তেমনি মিষ্টি জাতীয় ইফতার সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের শরবত, জুস বিক্রি হচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে প্রথম রমজান থেকেই তাদের যে ইফতারের বেচা বিক্রি সেটি ভালো। এবং এখানে বরিশালের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আসলে বাড়িতে ইফতার সামগ্রী তৈরি করে ঝক্কি ঝামেলা এড়াতে চান বা বাড়িতে ইফতার সামগ্রী তৈরি করতে চান না, তারা কিন্তু বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টগুলো থেকে ইফতার সামগ্রী নিয়ে থাকেন। এবং তারা বলছেন যে বরিশালের যে নামি দামি যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে খাবারের মান ঠিক রেখেই তারা ইফতার সামগ্রী তৈরি করেন। এবং তারা জানিয়েছেন যে বরিশালে যতগুলো ইফতার দোকান রয়েছে তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি করে যারা রোজাদার রয়েছে তাদেরকে সেবা দেন। রেজা, শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।